Hi students, welcome back to my channel WB Easy Learning Lab. চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, এতে অন্যান্য ভিডিওর নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। এখন আমি ক্লাস 8-এর লেসন 6 দ্য সি পোয়েমটি প্রতিটি শব্দের অর্থসহ বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করব। ক্লাস 8-এর অন্যান্য ভিডিওগুলি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অথবা প্লেলিস্টে পেয়ে যাবে। আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। দ্য সি, সমুদ্র, এটা হচ্ছে কবিতার শিরোনাম। লেখক জেমস রিভস। এবার জেমস রিভস সম্পর্কে এখানে লেখক সম্পর্কে বলা রয়েছে ইন্ট্রোডাকশানে। জেমস রিভস 1909 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1978 সালে তিনি পরলোক গমন করেছিলেন। ওয়াজ এ ব্রিটিশ অথর, ছিলেন একজন ব্রিটিশ ইংরেজ লেখক। প্রিন্সিপালি, প্রধানত, নোন, পরিচিত ছিলেন, ফর মানে জন্য, ফর হিজ, তার পোয়েট্রি, তার কবিতার জন্য, পোয়েট্রি অর্থাৎ কবিতা, প্লেস নাটক, অ্যান্ড কন্ট্রিবিউশনস এবং অবদান, কন্ট্রিবিউশনস শব্দের অর্থ অবদান, টু চিলড্রেন্স লিটারেচার, শিশুদের সাহিত্যে তার অবদানের জন্য। এবং তিনি পরিচিত ছিলেন এবং তিনি আরও পরিচিত ছিলেন তার কবিতা ও নাটক লেখার জন্য। হিজ বুকস ইনক্লুড, তার বইগুলো অন্তর্ভুক্ত করে অ্যান্থোলজিস, সংকলন, ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। তার বইগুলোর মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য বইও রয়েছে এবং শিশুদের জন্য বইও রয়েছে। হি ওয়াজ অলসো ওয়েল নোন, তিনি ছিলেন, অলসো মানে ও, তিনি ছিলেন, ওয়েল নোন মানে শব্দের অর্থ সুপরিচিত, অ্যাজ এ লিটারারি ক্রিটিক, অ্যাজ মানে হিসাবে, এ লিটারারি একজন সাহিত্য, ক্রিটিক মানে সমালোচক হিসেবে তিনি ছিলেন খুব পরিচিত বা সুপরিচিত, অ্যান্ড ব্রডকাস্টার এবং সম্প্রচারক হিসেবে। এবার আমরা কবিতাটি পড়ব। দ্য সি ইজ এ হাংরি ডগ। এখানে দেখো প্রথম লাইনে বলেছে দ্য সি ইজ এ হাংরি ডগ। কবি সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন। জায়েন্ট অ্যান্ড গ্রে, জায়েন্ট মানে হচ্ছে দৈত্যাকার বা বিশাল আকার, সমুদ্র বিশাল আকার, অ্যান্ড গ্রে সমুদ্র ধূসর। কুকুর যেমন ক্ষুধার্ত থাকে, সমুদ্র তেমনি ক্ষুধার্ত। আর জায়েন্ট এবং বিশাল আকার এবং ধূসর। হি রোলস অন, সে গড়াগড়ি দেয়। দ্য বিচ, বেলাভূমিতে বা সমুদ্রের তটে সমুদ্র গড়াগড়ি দেয়। অল ডে, সারা দিন। তোমরা দেখেছো কুকুর যেমন ধুলো বা বালির মধ্যে গড়াগড়ি দেয়, তেমনি কবি এখানে মনে করছেন সমুদ্র সেইভাবে বালির মধ্যে, সমুদ্র তটে যে বালি রয়েছে তার ওপর গড়াচ্ছে সারা দিন ধরে। তোমাদের প্রথমেই বলেছি এখানে সমুদ্রকে কবি একটা কুকুরের সঙ্গে তুলনা করেছেন, তো সেই হিসেবেই তিনি পুরো কবিতায় লিখেছেন। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, উইথ মানে সঙ্গে নিয়ে, হিজ তার, ক্ল্যাশিং সংঘাতকারী,
বা শক্ত। ক্ল্যাশিং এখানে দেখো সমুদ্র এসে আছড়ে পড়ছে সমুদ্রের তীরে থাকা বিভিন্ন পাথরের উপর, তো সেখানে একটা শব্দ হচ্ছে। তাই তিনি বলেছেন এই যে সংঘাত হচ্ছে, জলের সঙ্গে পাথরের সংঘাত হচ্ছে, তো এটাকে কবি এই কল্পনা করেছেন যেন ওইগুলো দাঁতের মতো, সংঘাতকারী শক্ত টিথ দাঁতগুলি, অ্যান্ড স্যাগি জস এবং কর্কশ চোয়াল। কার? সমুদ্রের। কুকুরের চোয়াল যেরকম শক্ত হয় এবং দাঁতগুলো যেরকম খুব শক্ত হয়, তেমনিভাবে সমুদ্রের যেখানে কবি বলেছেন যে দাঁত শক্ত এবং রুক্ষ বা কর্কশ চোয়াল। আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা, হাওয়ার না, আওয়ার আপন আওয়ার, হি নস, আওয়ার আপন আওয়ার হি নস, এখানে কিন্তু গ্নস হবে না, হি নস, সে কামড়ায় এবং চেবায়। দ্য রামলিং টাম্বলিং স্টোনস, তাহলে কাকে কামড়ায় আর চেবায়? দ্য রামলিং, ঘর ঘর শব্দ করা, টাম্বলিং, গড়িয়ে পড়া, স্টোনস, পাথরগুলোকে চেবায়। কুকুর যেমন কোনো খাবার বা খাদ্যকে চেবায়, তেমনি কবি মনে করছেন যে সমুদ্র ঠিক তেমনিভাবে চেবাচ্ছে। কাকে? এখানে দেখা যাচ্ছে পাথরকে। রামলিং টাম্বলিং, অর্থাৎ ঘর ঘর শব্দ হচ্ছে। চেবালে যেরকম একটা শব্দ হয়, কুকুর চেবালে যখন খায় তখন একটা শব্দ হয়, তেমনি এখানে ঘর ঘর শব্দ হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে গড়িয়ে চলা স্টোনগুলোকে চেবাচ্ছে। তাহলে এখানে দেখো প্রশ্ন আসতে পারে যে কবি সমুদ্রকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তাহলে প্রথম লাইনেই তোমরা পেয়ে যাবে, এবং সমুদ্রের রূপ কি সেটা তোমরা দ্বিতীয় লাইনে পেয়ে যাচ্ছ, সমুদ্রের রূপ কীরকম। তো এইরকম এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। অ্যান্ড বোনস বোনস বোন, এবং হাড় হাড় হাড়। তাহলে চেবাচ্ছে কাকে? হাড়কে। কুকুর যেমন হাড় চেবায়, সমুদ্র তেমনিভাবে এখানে স্টোনগুলোকে চেবাচ্ছে। তাই কবি বলেছেন হাড় হাড় হাড়, তার কারণ কুকুর হাড় চেবায়, সেই জন্যে তিনি এখানে কুকুরের চেবানোর সঙ্গে সমুদ্রের এই যে আছড়ে পড়া, এটাকে তুলনা করলেন। দ্য জায়েন্ট সি ডগ মোনস, বিশাল আকার দৈত্যাকার সি ডগ সমুদ্র কুকুর, মোনস গোংরায়। কুকুর যেমন গোংরায়, তেমনি সমুদ্র কুকুর তেমনি গোংরায়। তোমরা সমুদ্রের ধারে গেলে তোমরা জানো যে সমুদ্র থেকে একটা শব্দ হয়, তো এটাকে তিনি গোংরানি বলেছেন, গোংরানি বলে মনে করেছেন। লিকিং হিজ গ্রিজি পজ, চাটে, লিকিং হিজ গ্রিজি, তার পিচ্ছিল পজ, তার পিচ্ছিল থাবাগুলি সে চাটে। কুকুরকে দেখেছো যে থাবা চাটতে, তেমনি সমুদ্র পিচ্ছিল থাবা, অর্থাৎ দেখো এখানে সমুদ্রের পাড়ে যে স্টোনসগুলো থাকে, পাথরগুলো থাকে, সেখানে শ্যাওলা ধরে যায়, মশ জমা হয়, সেগুলো পিচ্ছিল হয়। তাই কবি এরকম কল্পনা করেছেন। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, এবং যখন দ্য নাইট উইন্ড, রাতের বাতাস, রোর্স গর্জন করে, অ্যান্ড দ্য মুন রক্স, এবং চাঁদ রক্স শব্দটির অর্থ দোলে, চাঁদ দোলে, ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝোড়ো মেঘে।
যখন খুব জোরে বাতাস বয় তোমরা জানো কি হয়, তখন মেঘগুলো খুব তাড়াতাড়ি ভাসতে থাকে, খুব তাড়াতাড়ি চলে যায় এবং দেখে মনে হয় যে চাঁদ যেন দুলছে। তাই কবি এখানে এরকম লিখেছেন, হি বাউন্ডস টু হিজ ফিট, সে বাউন্ডস, এখানে শব্দটির অর্থ লাফায়, টু হিজ ফিট, তার পায়ের পাতাগুলোর উপর সে লাফায়, ফিট মানে পায়ের পাতাগুলি, অ্যান্ড স্নাফস এবং নাক টানে, অ্যান্ড স্নিফস এবং গন্ধ শোকে। সমুদ্র যেন উত্তাল থাকলে কি হয়, সমুদ্র লাফিয়ে ওঠে। এখানে সেটাকে কবি কুকুরের লাফানোর সঙ্গে তুলনা করেছেন। অ্যান্ড স্নাফস নাক ডাকে, অ্যান্ড স্নিফস গন্ধ শোকে। কুকুর যেমন নাক ডাকে, নাক টানে আর গন্ধ শোকে, তেমনি সমুদ্র যেন নাক টানছে অর্থাৎ শব্দ করে। শেকিং হিজ ওয়েট সাইডস, নাড়িয়ে দেয়, ঝাড়া দেয়, হিজ ওয়েট সাইডস, তার ভিজে দিকগুলিকে বা ধারগুলিকে, শরীরের যে ভিজে ধার সেইগুলোকে নাড়ায় বা ঝাড়া দেয়। কুকুর যেমন দেখবে গায়ে জল লাগলে ঝাড়া দিয়ে কুকুরের যে শরীরের যে দুটো পাশ আছে সেই ধার দুটোকে দেখবে খুব জোর ঝাড়া দেয় এবং এই ঝাড়া দিয়ে সে জলগুলোকে শরীর থেকে বাইরে সরিয়ে দেয়। এখানে দেখো সমুদ্র এসে আছড়ে পড়ছে পাথরের উপর, সমুদ্র আছড়েছে ওভার দ্য ক্লিফস, সমুদ্রের, এখানে ক্লিফ বলতে সমুদ্রের ধারে পাহাড়কে বোঝানো হয়েছে। অর্থাৎ দেখো সাইডগুলো সমুদ্র ঝাড়া দিচ্ছে কোথায়, ওভার দ্য ক্লিফস, সমুদ্রের ধারে যে পাহাড় আছে তাতে সমুদ্র ঝাড়া দিচ্ছে। অর্থাৎ দেখো সমুদ্রের পাশের যে পাহাড়গুলি আছে সেখানে সমুদ্র এসে আছড়ে পড়ছে এবং আছড়ে পড়াতে জলটা সেই পাহাড়ে লেগে আবার ফিরে আসছে। এটাকে দেখে কবি কল্পনা করলেন যেন সমুদ্র কুকুরের মতো গা ঝাড়া দিচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে সমুদ্র কিসের মতো, সমুদ্র কিভাবে গা ঝাড়া দেয় প্রশ্ন আসলে এখানে তোমরা এখান থেকে লিখতে পারবে। অ্যান্ড হাউলস এবং গর্জন করে, অ্যান্ড হলোস এবং চেঁচিয়ে ওঠে, লং অ্যান্ড লাউড, দীর্ঘভাবে, দীর্ঘ অ্যান্ড লাউড জোরে। সমুদ্র গর্জন করে এবং চেঁচিয়ে ওঠে দীর্ঘ অনেকক্ষণ ধরে এবং জোরে। এবং কুকুর যেরকম কখনো কখনো অনেকক্ষণ ধরে চিৎকার করে, তেমনি সমুদ্র গর্জন করে লং দীর্ঘ এবং লাউড অনেকক্ষণ ধরে এবং জোরে। তাহলে যদি এখান থেকে প্রশ্ন, এই প্যারা থেকে যদি প্রশ্ন আসে যে রাতে বাতাস কিভাবে বয়, তাহলে তোমরা এখান থেকে প্রথম লাইন থেকে উত্তর পেয়ে যাচ্ছ, তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু শান্ত দিনগুলিতে, ইন মে অর জুন, মে মাস এবং জুন মাস। এবার দেখো এখানে দুটো সমুদ্রের রূপ বলা হয়েছে, একটা হচ্ছে উত্তাল রূপ আর একটা হচ্ছে শান্ত রূপ। এখানে এই প্যারা থেকে সমুদ্রের শান্ত রূপের কথা বলা হয়েছে। কবি বলেছেন মে আর জুন মাসে কিন্তু সমুদ্রের রূপটা পুরোপুরি পাল্টে যায়, তখন শান্ত কোয়াইট থাকে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন এমনকি ঘাসগুলি অন দ্য ডিউন, বালিয়াড়ি, সমুদ্রের পাশে দেখবে তোমরা যদি সমুদ্রের ধারে গিয়ে থাকো দেখতে পাবে ওখানে বালি পড়ে পড়ে ঢিপি হয়ে থাকে, সেগুলোকে বালিয়াড়ি বলা হয়। যখন ইভেন এমনকি গ্রাসেস, ঘাসগুলি অন দ্য ডিউন, বালির উপরে, তাহলে সমুদ্র কখন শান্ত থাকে
এই রকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম লাইনে রয়েছে এই প্যারার মে অর জুন, অর্থাৎ মে মাস অথবা জুন মাসে। প্লে নো মোর দেয়ার রিডি টিউন। তাহলে বালিয়াড়ির উপরে যে ঘাসগুলো আছে, এমনকি সেই ঘাসগুলো প্লে বাজায়, নো মোর আর নয়, আর বাজায় না, দেয়ার তাদের, অর্থাৎ ওই ঘাসগুলোর রিডি টিউন, নলখাগড়া ঘাস। রিডি অর্থাৎ নলখাগড়া ঘাস, টিউন তাহলে কীরকম ঘাস? নলখাগড়া ঘাস। সেইগুলোর মধ্যে দিয়ে যে টিউন, যে সুর আগে বাজতো, এখন মে আর জুন মাসে সমুদ্র শান্ত হয়ে যায়, তখন আর এই নলখাগড়ার যে সুর সেটা শোনা যায় না। তার কারণ হাওয়ার জোর কমে যায়, বাতাসের জোর কমে যায়। আগে বাতাস খুব জোরে বইতো, তাই নলখাগড়া ঘাসের মধ্যে দিয়ে যখন বাতাস যেত তখন একটা শব্দ শোনা যেত। এখন সেটা আর শোনা যায় না, কারণ এখন বাতাস সেরকম জোরে বয় না এবং সমুদ্র শান্ত। উইথ হিজ হেড বিটুইন হিজ পস। উইথ মানে নিয়ে, হিজ হেড তার মাথা, বিটুইন মানে মধ্যে, হিজ পস তার থাবাগুলি, কুকুরের যে থাবা, সেই থাবার মাঝখানে মাথা নিয়ে, হি লাইস সে শুয়ে থাকে, অন দ্য স্যান্ডি শোরস। কোথায় না? স্যান্ডি বালুকাময়, শোরস তীরগুলিতে, সমুদ্রের তটে। সমুদ্রের তটে সমুদ্র শুয়ে থাকে। কুকুর যেমন দুটো থাবার মাঝখানে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে, তেমনিভাবে সমুদ্র শুয়ে থাকে বালুকাময় সমুদ্রের তটে। সো কোয়াইট, সো কোয়াইট এত শান্ত, সো এত, কোয়াইট শান্ত, হি স্কার্সলি সে কদাচিৎ, অর্থাৎ একেবারেই না, স্নোর্স সে কদাচিৎ নাক ডাকে, অর্থাৎ সে একেবারেই নাক ডাকে না, অর্থাৎ সমুদ্র আর কোনো আওয়াজ বা শব্দ করে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। পরের ভিডিও তোমাদের জন্য তাড়াতাড়ি তৈরি করছি। খুব ভালো থেকো।